শুরু করে দিই। তো আজকের ক্লাস এবং এই সপ্তাহের ক্লাসগুলা তোমাদের ওই যে ল্যাবের রিসেন্ট যে এক্সপেরিমেন্টগুলো হয়েছে 6, 7, তারপরে ভিএন এর এক্সপেরিমেন্ট, এগুলোর সাথে রিলেটেড। তো কাজেই এখানে আমি খুব দ্রুত যাব এবং ল্যাবের যে শিট ম্যানুয়ালগুলো আছে এবং আমি যে ল্যাবের যে ভিডিও দেওয়া আছে আমি এবং আমিনের, ওগুলা ফলো করলেই চলবে। প্লাস এখান থেকে একটু হেল্প নিয়ে, আর আমি তো শেষে একটা টপিকসের লিস্ট দিব, সেখান থেকে দেখতে পারবা। তো কাজে এখন এই মুহূর্তে আমাদের অ্যাপ্রোচটা হবে একটু ফাস্ট, এই সপ্তাহের মধ্যে একটু বেশি আগানোর চেষ্টা করব। আমরা যে শুরু করছিলাম ভিএনএ, এবং ভিএনএটা বলছিলাম যে পোজারের চ্যাপ্টার 4, তারপর তোমাদের ল্যানুয়াল ইত্যাদি। আচ্ছা, এরপরে ভিএনএ শেষ করে অ্যান্টেনায় যাব, সেটাও কিন্তু ল্যাবের ম্যানুয়াল থেকে কিছুটা বেশ অংশ হেল্প লাগতে পারে। প্লাস হচ্ছে তোমাদের পোজারের বই থেকে আমি, সরি, বালানিসের বই থেকে যেটা ল্যাবে ডিসকাস করছি ওই ভিডিওগুলা এবং ওই লেকচারগুলা, বইয়ের ওই কন্টেন্টগুলো দ্রুত যাব আর কি। তো তোমরা যেহেতু আগে একবার দেখছো, ওখানে আমরা এখন বেশি সময় কাটাবো না। তো তাহলে প্রথমে আমরা যেটা শুরু করি, যেটা গত ক্লাসে বলছিলাম, যে ভিএনএ সম্পর্কে বলেছে নেটওয়ার্ক অ্যানালাইজার ইজ এন ইনস্ট্রুমেন্ট টু মেজার ইম্পিডেন্স। লো ফ্রিকোয়েন্সিতে কিভাবে হয়, হাই ফ্রিকোয়েন্সিতে কি নতুন জিনিস দরকার, কারণ ওখানে ফেজ ডিফারেন্স থাকে। কাজে ওখানে এই ফেজ ডিফারেন্সটার ইম্প্যাক্টটা ইনসিডেন্ট এবং রিফ্লেক্টেড ওয়েভ থাকে। ফেজ ডিফারেন্স থাকার ফলে স্ট্যান্ডিং ওয়েভ হয়, স্ট্যান্ডিং ওয়েভ হওয়ার ফলে ইনসিডেন্ট রিফ্লেক্টেড ওয়েভ থাকে, তাদের মধ্যে ফেজ ডিফারেন্স থাকে। এই সমস্ত ফেজ ডিফারেন্সগুলা সাথে এবং ইনসিডেন্ট রিফ্লেক্টেডের সম্পর্কটাকে হচ্ছে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট বলে। সেই রিফ্লেকশন কোএফিসিয়েন্টটাকে আবার একটা ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এস ম্যাট্রিক্স। তো এরকম নেটওয়ার্ক সিস্টেমে ওই এস ম্যাট্রিক্সটা আসলে রিফ্লেকশনটা মিন করে। তাহলে ইম্পিডেন্স মেজারমেন্টের মতো নেটওয়ার্ক অ্যানালাইজার আসলে এস প্যারামিটার মেজারমেন্টের দিকে গুরুত্ব দেওয়া হয়। আচ্ছা, তো তারপরে এটার ভিতরের ব্লক ডায়াগ্রামটা একটু বলা হয়েছে। এটা জাস্ট একটু দেখবা, এই ছবিটা যে পরীক্ষায় আসবে এমন না, কিন্তু যদি পরীক্ষায় ছবিটা দিয়ে এর বিভিন্ন অংশের কাজ আমরা যে জানতে চাই সেটা যেন বলতে পারো, সেভাবে চেষ্টা করতে হবে, ছবিটা মুখস্থ করার দরকার নেই। তো এখানে বলা হয়েছে যে ভিএনএ ইজ এ 2 চ্যানেল or 4 চ্যানেল মাইক্রোওয়েভ রিসিভার। তার মানে এটা হচ্ছে একটা রিসিভার টাইপের জিনিস, ঠিক আছে? ইটস এ কাইন্ড অফ রিসিভার। এবং এখানে একটা আরএফ সোর্স থাকে, ইজ ইউজুয়ালি সেট টু সুইপ ওভার এ স্পেসিফাইড ব্যান্ডওয়াইড। তাহলে একটা আরএফ সোর্স থেকে একটা স্পেসিফাইড ব্যান্ডওয়াইডের সিগন্যাল তৈরি করা হয়, যেটা হচ্ছে আরএফ সোর্স। তারপর একটা 4 পোর্ট রিফ্লেক্টোমিটার স্যাম্পলস দ্য ইনসিডেন্ট রিফ্লেক্টেড অ্যান্ড ট্রান্সমিটেড। কাজে স্যাম্পলিং করার জন্য একটা পার্ট থাকে, সেটা হচ্ছে তোমার রিফ্লেক্টোমিটার। এখানে কোন জায়গায় স্যাম্পল যেখানে বলছে, এই জায়গাটা স্যাম্পল অ্যান্ড হোল্ডার, ওই জায়গায় রিফ্লেক্টোমিটার থাকছে। তারপরে 4 ডুয়েল কনভার্সন চ্যানেলস কনভার্স দি সিগন্যালস টু 100 কিলোহার্টজ ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি সিগন্যাল। তাহলে এই 100 কিলোহার্টজ ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি সিগন্যালে কনভার্ট করার একটা সিস্টেম থাকবে। তার এখানে একটা অন্য একটা সিগন্যাল দিয়ে মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই হয়ে আউটপুটটা 100 কিলোহার্টজ থাকবে। আচ্ছা, আচ্ছা, তারপরে ফ্রিকোয়েন্সি অ্যান্ড দেন ডিটেক্টেড অ্যান্ড কনভার্টেড টু ডিজিটাল ফর্ম। তারপর সেটাকে এখানে ডিজিটাল ফর্মে কনভার্ট করা হবে। Internal computer is used to calculate and display the magnitude and the phase of the scattering parameters or other quantities. ঠিক আছে? আচ্ছা, এটা সেলফ এক্সপ্লেনেটরি, বুঝতে পারবা। আর আরেকটা জিনিস হচ্ছে এরর কারেক্টিং সফটওয়্যার থাকে, যেটা এরর্স কজড বাই ডিরেকশনাল কাপলার মিসম্যাচ, imperfect directivity, loss, variation in the frequency response of the analyzer systems are accounted এটার মাধ্যমে। আচ্ছা, আর এখানে তোমার ওই যে এবি ম্যাট্রিক্স যেটা বলা হয়েছিল 2 পোর্ট নেটওয়ার্কের ক্ষেত্রে, হ্যাঁ, দুইটা ক্ষেত্রে যখন একটা এ থাকে, A1 B1, A2 B2 থাকে, সেটার সাথে সাথে তোমার S11 S12 এবং S21 S22 রিলেটেড থাকে, তার করেসপন্ডিং সিগন্যাল ফ্লো গ্রাফ এখানে দেখানো হয়েছে। সিগন্যাল ফ্লো গ্রাফটা গত ক্লাসে আমরা হালকা করে গেছিলাম, একটু দ্রুত যাব। এখন আমাদের অল ড্রয়িংস ক্লিয়ার করে অ্যানোটেটে যাই। আচ্ছা, এরপরের এটা গেল, এটা গেল না, এরপরেরটা হচ্ছে, ধরো, আচ্ছা যাক,
এখন এটারই আবারও ছবি আছে। তো তোমাদের পরীক্ষায় যেটা জিজ্ঞেস করে, এই ছবিটা দিয়ে যদি বলা হয় যে ডিইউটি কি বুঝায় বলো, তো ডিইউটিটা হচ্ছে তোমার ডিভাইস টু পোর্ট নেটওয়ার্ক, যেটা সেটা হচ্ছে তোমার ডিইউটি হতে পারে, টু পোর্টস অফ দ্য সিস্টেম, বা কোনো একটা মাইক্রোওয়েভ কম্পোনেন্ট হতে পারে, সেটা একটা সিস্টেম হতে পারে, যেটাকে আমরা ডিভাইস আন্ডার টেস্ট বলতে পারি। এইখানে তার দুই পাশে দেখো যে কেবল দিয়ে দুইটা ইয়ার সাথে লাগানো থাকে, ঠিক আছে। The test port connectors provided on the VNA itself are precision types, which will normally have the extended and connected P2 using precision cable. P1, P1 and other test channel connecting to P1 via the directional coupler DC1. এদের মাঝখানে DC1 থাকে, এটাই বলা হয়েছে আর কি। The third port of DC1 couples, DC1 এর তিনটা পোর্ট থাকবে, একটা অংশ এদিকে যেতে পারে আর একটা অংশ এদিকে যেতে পারে, তার মানে মাইক্রোওয়েভ সিগন্যালটাকে দুই ভাগ করে দুই দিকে ট্রান্সমিট করা আর কি। এরকম জিনিস হচ্ছে DC1টা। তো the third port of DC1 source couples to the power reflected from P1 via A1, ঠিক আছে। থার্ড পোর্টটা P1 থেকে এখানে আসে, দেন ফিডিং ইট টু টেস্ট রিসিভার, এই যে টেস্ট রিসিভার A2 and PC2, আচ্ছা, and DC2 টু রিসিভার টেস্ট টু, মানে দুইটা দুই দিকে যাচ্ছে সেটা বলা হয়েছে। এই এই জিনিসগুলা এখান থেকে দেখবা, মনে ল্যাব ম্যানুয়ালে যেটা বলছে এক জায়গা থেকেই দেখো, এখানে জাস্ট একটা ছবি দিয়ে আমি হয়তো জিজ্ঞেস করতে পারি এখানে ডিরেকশনাল কাপলারটার কাজ কি, তারপর ডিইউটিটা কি জিনিস, সুইচটার কাজ কি, ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি কোথা থেকে তৈরি হচ্ছে, তার কাজ কি, কি কাজ করতেছে, টেস্টটা কিভাবে হচ্ছে, এই সমস্ত এই এই ধরনের 3-4টা প্রশ্ন হয়তো করা যেতে পারে আর কি। এটা গেল তোমাদের ভেক্টর নেটওয়ার্ক অ্যানালাইজারের আরেকটা স্লাইড। এরপরে এই যে এরর কারেকশন এবং ক্যালিব্রেশন, ঠিক আছে। তো ক্যালিব্রেশনটা তোমাদের ল্যাবে মনে হয় বলছিল আমিন, যে ক্যালিব্রেশন বলতে আমরা সবকিছু অসিলোস্কোপেরও ক্যালিব্রেশন করতে হয়, এই সমস্ত কথা বলতেছিল। এটার সাথে যুক্ত হচ্ছে এরর কারেকশন। দুটো টার্মও খুব ইম্পর্টেন্ট এই ভিএন এর ক্ষেত্রে। তো এটা একটু যদি রিডিং পড়ি, এ ভেক্টর নেটওয়ার্ক অ্যানালাইজার অ্যাচিভস হাই অ্যাকুরেট মেজারমেন্টস, ঠিক আছে। তাদের মেজারমেন্টটা খুব সেন্সিটিভ, হাইলি অ্যাকুরেট মেজারমেন্ট করতে হয়, বাই কারেক্টিং ফর দ্য সিস্টেমেটিক এরর্স ইন দ্য ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্টের মধ্যেই একটা সিস্টেমেটিক এরর হতে পারে, সেটাকে কারেক্ট করতে হবে, এররগুলোকে দূর করতে হবে, দূর করে অ্যাকুরেট মেজারমেন্টে যেতে হবে। দি ক্যারেক্টারিস্টিক্স, সেটা কারণ হতে পারে কেবলের ক্যারেক্টার, যে কেবল দিয়ে মেজার করছো সেটার ইফেক্ট থাকতে পারে, অ্যাডাপ্টার্স থাকতে পারে, টেস্ট ফিক্সচার থাকতে পারে। দি প্রসেস অফ এরর কারেকশন অলদো কমনলি জাস্ট কল ক্যালিব্রেশন, মানে এরর কারেকশনটাকেই ওনারা ক্যালিব্রেশন বলতেছে, is an entirely different process. Sometimes it is called user calibration to indicate the difference from periodic calibration by a manufacturer. আচ্ছা, এখন এই যে এই প্রশ্নটা হয়তো আমি পরীক্ষায় থাকতে পারে যে কি কি সেভারাল ডিফারেন্ট মেথড অফ ক্যালিব্রেশন আছে। তার মধ্যে একটা হচ্ছে সল্ট, একটা হচ্ছে টিআরএল, এই দুটা। তো সল্টের তোমাদের ল্যাবের এক্সপেরিমেন্টের সাথে রিলেটেড, সেখানে যেরকম শর্ট ছিল, শর্টের এস, ওপেন ছিল, ওপেনের ও, এল ছিল, এল এল লোড, এলটা হচ্ছে লোড। দিস রিকোয়ার্স অ্যাক্সেস টু উইথ শর্ট সার্কিট, ওপেন সার্কিট, প্রিসিশন লোড অ্যান্ড এ থ্রু কানেকশন, ঠিক আছে। টিটা হচ্ছে থ্রু কানেকশন বোঝাচ্ছে। সল্ট ইজ এ গুড ফর কোএক্সিয়াল মেজারমেন্টস for availability of short, open, load and through. It is not good for wavelength measurement, ঠিক আছে, measurement because of non-availability of open circuit or load. তাহলে এই সল্টের সম্পর্কে জিনিসটার এই অ্যাব্রিভিয়েশনটা ব্যাখ্যা হয়তো আমি পরীক্ষায় দিতে পারি। আর এটার মধ্যে যে হ্যাঁ এটাই তো মেইন যাচ্ছে, এবং এটা কেন কেন করতেছে সেটা বলা হয়েছে ইয়ার জন্য, ক্যালিব্রেশনের জন্য বা এরর কারেকশনের জন্য। আরেকটা হচ্ছে টিআরএল, থ্রু রিফ্লেক্ট লাইন ক্যালিব্রেশন। দিস টেকনিক ইজ ইউজফুল ফর মাইক্রোওয়েভ নন কোএক্সিয়াল এনভায়রনমেন্টস। আগেরটা ছিল কোএক্সিয়াল এনভায়রনমেন্ট, এটা হচ্ছে নন কোএক্সিয়াল এনভায়রনমেন্টের জন্য, সাচ এস
wafer probing or waveguide, TRL uses a transmission line significantly longer in electrical length than the through line of known length and impedance as one standard. TRL also requires a high reflection standard whose impedances does not have the to be well characterized. আচ্ছা, এটা হচ্ছে উইকিপিডিয়া থেকে নেওয়া কিছু স্টেটমেন্ট, কিন্তু তোমরা এক জায়গা থেকেই পড়ো, ল্যাব ম্যানুয়ালে যেগুলো আছে ওগুলোকেই ফলো করে, সেখানে সল্ট টিআরএল সম্পর্কে কিছু থাকলে আর এখান থেকে এক দুই লাইন একটু দেখতে পারো। The simplest calibration that can be performed on a network analyzer is a transmission measurement. This gives no phase information and so gives similar data to scalar network analyzer. The simplest calibration that can be performed on a network analyzer providing phase information is a one port calibration, যেটা বলা হচ্ছে S11 আর S12. This accounts for three systematic errors which appear in a port 1 reflectivity measurement. Directivity error resulting from the portion of the source signal that never reaches the duty free. এটা নিয়ে পরের স্লাইডে আছে, এটা আমি আবার যাচ্ছি ইয়ে করে গেল। পরের স্লাইডে কি ছিল আর, তাহলে এইভাবে যাই। কোন জায়গায় ছিলাম, এই জায়গাটা ছিলাম, হ্যাঁ এর পরেরটাতে যাই। হ্যাঁ আচ্ছা, এখানে বলা হয়েছে কি কি ধরনের এরর হতে পারে ভেক্টর নেটওয়ার্ক অ্যানালাইজার। এখানে তিনটা এরর বলা হচ্ছে, র্যান্ডম নয়েজ এরর, সিস্টেমেটিক নয়েজ এরর এবং ড্রিফট নয়েজ এরর। এই তিনটা একটু মনে রাখতে হবে। র্যান্ডম নয়েজ যেটা, সেটা হচ্ছে ভ্যারি উইথ টাইম, যেটা সময়ের সাথে সাথে ভ্যারি করে, অ্যান্ড কজড বাই ইনস্ট্রুমেন্ট নয়েজ। ঠিক আছে, ইনস্ট্রুমেন্টের ভিতরে ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি হয়, নয়েজ তৈরি করতে পারে। রিপিটেডলি অফ সুইচেস, রিপিটেবিলিটি অফ সুইচেস, সুইচগুলো যে অন অফ করতেছে তার একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকতে পারে, সেইটার উপর ভিত্তি করে কিন্তু একটা সিগন্যাল তৈরি হয়ে যেতে পারে, এবং কেবল এবং কানেক্ট। এটা গেল র্যান্ডম নয়েজ। আবার আরেকটা হতে পারে সিস্টেমেটিক নয়েজ, occurs in reproducible manner, can be characterized and mathematically removed through calibration. এই জিনিসগুলা সিস্টেমেটিক নয়েজটা, এটা রিপ্রোডিউস করা যেতে পারে এরকম ভাবে, যেটাকে ক্যারেক্টারাইজ করা যেতে পারে। নয়েজ বলতে সাধারণত আমরা র্যান্ডমই বোঝাই, কিন্তু এখানে নয়েজ বলছে কিন্তু এটাকে বলতেছে সিস্টেমেটিক, এটাকে আমরা ক্যারেক্টারাইজ করতে পারি যে এই ধরনের নয়েজ, র্যান্ডম না। এটা ম্যাথমেটিক্স দিয়ে বোঝানো যেতে পারে। এতে ম্যাথমেটিক্স দিয়ে যদি কোনো কিছু বোঝানো যায় তাহলে সেটাকে রিমুভ করাও যাবে রিভার্স একটা ইয়ে দিয়ে। ম্যাথমেটিক্স দিয়ে যেটা আসতেছে নয়েজটা, সেই নয়েজের উল্টাটা বা ইনভার্স করে যদি আমরা কোনো একটা ফাংশন তৈরি করতে পারি তাহলে সেটা সিস্টেমেটিক নয়েজটাকে দূর করতে পারবে। তো দ্যাট ইজ এ কাইন্ড অফ এরর কারেকশন। আরেকটা হচ্ছে ড্রিফট নয়েজ, ইট অকার্স আফটার ক্যালিব্রেশন ইজ পারফর্ম, ঠিক আছে, অ্যান্ড রিলেটেড টু টেম্পারেচার ভ্যারিয়েশন অ্যান্ড ভিএনএ পারফরমেন্স ভ্যারিয়েশনস। তাহলে এটা টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট একটা নয়েজ থাকতে পারে, এবং এটা তুমি ক্যালিব্রেশনের পরে থেকে যাবে। ওগুলো হয়তো এরর কারেকশন করতে পারবা, কিন্তু এইটা কিন্তু তোমার থেকে যাচ্ছে একটা এরর নয়েজ। তো ক্যালিব্রেশন মিনস ভেক্টর এরর কারেকশন characterizing by systematic error terms by measuring known calibration standards and then removing them by mathematically, আমি যেটা বললাম। আচ্ছা, তাহলে কি এটা কি বলা হয়েছে এখানে? আবার টিআরএলটা তো বললাম, তাহলে শেষ মনে হয় এখানে। তাহলে ভিএনএ নিয়ে আমি আসলে এর চেয়ে বেশি ডিপে যেতে চাচ্ছি না। তোমার ল্যাব ম্যানুয়ালে যেটুকু পড়বা, এবং আমি একটা টপিকস লিস্ট দিয়ে দিব, এবং সেই টপিকস লিস্টের উপর তোমরা পরীক্ষায় কিছু অংশ যাবা, কারণ অন্যান্য আরো টপিকস আছে, আর ল্যাবের ম্যানুয়ালে তো কিছু আছেই। ব্যাস এই এখানে ভিএনএটা শেষ করে আমি এখন শেয়ার স্ক্রিনে যে চাচ্ছি এবার যাব অ্যান্টেনার, ওইটাও দ্রুত বেশ আগাবো, কারণ তোমাদের অ্যান্টেনাটা অলরেডি তোমাদের ল্যাবে আমরা 6-7 নম্বর এক্সপেরিমেন্ট করা হয়েছে, এবং আগামীকালকে এটার উপর তোমাদের একটা অ্যাসাইনমেন্টের মতো জিনিস আছে, ভার্বাল অ্যাসাইনমেন্ট হতে পারে। তো সেটা হলো অ্যান্টেনাটা কি, অ্যান্টেনার সংজ্ঞাটা এখানে দেখানো হয়েছে, ইজ ইউজুয়ালি এ মেটালিক ডিভাইস ফর রেডিয়েটিং অর রিসিভিং রেডিও ওয়েভস। এটা তুমি ল্যাবের এক্সপেরিমেন্ট 6-এর ম্যানুয়ালে এই ভিডিওটাতে পাবা, ঠিক আছে? তাহলে এখানে আমি একটু আন্ডারলাইন করে জাস্ট টাচ করে যাচ্ছি, ফর রেডিয়েশন এবং রিসিভ করার জন্য, এবং এটাকে অন্য ডেফিনেশনে আছে রিসিভিং রেডিও ওয়েভস। আচ্ছা, তারপরে আমি
যদি ইয়েতে যাও, ল্যাব এরিয়াতে যাও, সেটার মধ্যে বলা হয়েছিল ল্যাব ম্যানুয়ালও দেখবা, প্রথম অংশ থাকে একটা সোর্স, তারপর ট্রান্সমিশন লাইন, তারপর অ্যান্টেনা রেডিয়েটিং পার্টটা, তারপর এখান থেকে ওয়েভ ট্রান্সমিশন হয়। কাজে অরিজিনাল কি ট্রান্সমিশন হয়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হয়। অরিজিনাল এখান থেকে তুমি এসি সিগন্যাল দিচ্ছ, দিলে সেখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, এরকম অল্টারনেটিং ফিল্ড, এটার উপর ডিপেন্ড করে, ঠিক না, অল্টারনেটিং ফিল্ড তৈরি হচ্ছে। তারপর সেটার কারণে তোমার এখানে যেহেতু কারেন্ট যাচ্ছে এদিক দিয়ে, ব্যাক করতেছে এদিক দিয়ে, কাজেই ম্যাগনেটিক ফিল্ডও তৈরি হচ্ছে। এখানে এইচ, এগুলো হলো ইলেকট্রিক ফিল্ড। তাহলে এখানে আমরা যখন ম্যাক্সওয়েল ইকুয়েশন দেখাই যে কার্ল অফ ই তার সাথে রিলেটেড হচ্ছে মাইনাস ডেল বি বাই ডেল টি, এরকম। তার মানে ইলেকট্রিক ফিল্ডের, ম্যাগনেটিক ফিল্ডের টাইম ভেরিয়েশন হলে ইলেকট্রিক ফিল্ডের স্পেশাল ভেরিয়েশন হয়। আবার এখানে যদি ই হয় তাহলে এখানে এইচ হবে। ইলেকট্রিক ফিল্ডটা যদি সাইনোসয়েডাল হয়, টাইম ভেরিয়েবল হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ডেরও টাইম ভেরিয়েশন হয়, ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকে পাই। কাজে সেই ভেরিয়েশনের ফলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা জেনারেট হবে সেটা আস্তে আস্তে স্পেশালি এদিকে আস্তে আস্তে শিফট হতে থাকবে। এবং এখানে বলা হয়েছিল যে এসি সিগন্যালটার ফ্রিকোয়েন্সি এত হাই যে ফিল্ডটা এখান থেকে শুরু হয়ে ওই প্রান্তে যাওয়ার আগে নেক্সট সাইকেল, নেগেটিভ সাইকেল চলে আসবে। তার ফলে এখানে এরকম ছোট ছোট এনার্জি প্যাকেটের মতো তৈরি হবে, যেটা আস্তে 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 ট্রান্সমিট করবে। এগুলা বলা হয়েছে। এরপরে এই চারটা পার্টকে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, যেখানে শুরুতে সোর্সটা ট্রান্সমিশন লাইনে, তারপরে ও আচ্ছা, তারপরে এখানে যখন আমি একটা বলছিলাম যে ডান দিকে যেটা থাকে এটাতে ফ্রি স্পেস, তো ফ্রি স্পেস হচ্ছে একটা মিডিয়াম নিশ্চয়ই। তো সেখানে তোমার সেই মিডিয়ামের একটা পারমিয়াবিলিটি থাকে মিউ নট, একটা পারমিটিভিটি থাকে এপসাইলন নট, তার থেকে একটা ইন্ট্রিনসিক ইম্পিডেন্স থাকে যেটা হচ্ছে রুট ওভার মিউ নট এপসাইলন নট, এবং আমি বলছিলাম সেটা হলো তোমার 377 ওহম মতো আসে। তো কাজেই যে সিগন্যালটা এখানে যাচ্ছে ট্রান্সমিশন লাইন জেড নট আর ওই ইটা, এরা যদি ম্যাচ হয়, ইটা না হয়তো ইটা প্রাইম হতে পারে, অন্য মিডিয়াম হতে পারে। তো সেখানে গেলে তখন এটা যদি মিসম্যাচ করে তখন কি হবে, স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হবে, ফরওয়ার্ড ওয়েভ এবং রিফ্লেক্টেড ওয়েভ। ফরওয়ার্ড একটা ওয়েভ থাকবে, রিফ্লেক্টেড ওয়েভ থাকবে। হ্যাঁ, আর প্রথমে যেটা দেখাচ্ছিলাম ওটা কিন্তু কারেন্ট ছিল, আর এটা হচ্ছে কিন্তু ওয়েভ। ঠিক আছে, তো এই ওয়েভগুলোর মধ্যে ফেজ ডিফারেন্স থাকবে। তো কাজে ফেজ ডিফারেন্স থাকার পরে স্ট্যান্ডিং ওয়েভ থাকবে এবং ইত্যাদি, এগুলো বহুবার ডিসকাস করা হয়েছে। তো কাজে এগুলো আর ডিটেলসে যাচ্ছি না। তারপরে তো সেটার জন্য স্ট্যান্ডিং ওয়েভটা এখানে তৈরি হবে। তারপর শেষে থাকবে তোমার ওই যে অ্যান্টেনার পার্টটা, সেখানে লোড রেজিস্ট্যান্স, রেডিয়েশন রেজিস্ট্যান্স এগুলো থাকবে। তারপরে আমরা অ্যান্টেনার ক্লাসিফিকেশন পড়াইছিলাম। অ্যান্টেনা ক্লাসিফিকেশন, কি কি ক্লাসিফিকেশন আছে, কি কি টাইপের অ্যান্টেনা আছে, তাহলে সেখানেও তোমরা ল্যাব ম্যানুয়ালেও পাবা, এবং সরি ল্যাব ভিডিওটাতেও পাবা। হ্যাঁ, ল্যাব ম্যানুয়ালেও মনে হয় আছে, প্লাস এখানে তো আছে। তো এখানে প্রথমটা হচ্ছে ওয়্যার টাইপের অ্যান্টেনা, তিনটা উদাহরণ দেওয়া হয়েছে। এখানে তার থাকে, তারের মধ্যে থেকে ওয়েভ তৈরি। একটু আগে যে ছবিটা দেখালাম সেটা এরকম একটা ওয়্যার টাইপের অ্যান্টেনা। তো এটা হচ্ছে ডাইপোল টাইপের অ্যান্টেনা বলা হয়েছিল। এখান থেকে আস্তে আস্তে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা প্রোপাগেট করতে থাকবে। আর এটা হচ্ছে লুপ টাইপের অ্যান্টেনা, সার্কুলার লুপ, এটাও একটা ওয়্যার, একটা তার জাস্ট এভাবে ব্যাক করছে, সেখানেও তোমার ইলেকট্রোম্যাগনেট তৈরি করবে। এবং তোমার ম্যাগনেটিক ডাইপোল পড়ছো ইয়াতে, ইলেকট্রোম্যাগনেটিক্স না ম্যাটেরিয়ালস না, হ্যাঁ ম্যাটেরিয়ালসে পড়ছিল, ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের সময় পড়ছিল। তো সেখানে ম্যাগনেটিক ডাইপোল যেটা পড়ছিল সেটা এখানে, সেটা একটা অ্যান্টেনার মতো কাজ করবে, হেলিক্যাল শেপ থাকতে পারে ইত্যাদি। তারপরে হচ্ছে ক্লাসিফিকেশনের মধ্যে অ্যাপারচার অ্যান্টেনা আছে, এই যে ওয়েভ গাইডের মধ্যে এখানে ফুটা করে দিয়ে সেখান থেকে রেডিয়েশন করা, এটা, এটার মধ্যে বিভিন্ন রকম টাইপ আছে। তারপর অ্যান্টেনার প্যাচ অ্যান্টেনা আছে, এখানে নিচে সাবস্ট্রেট থাকে, তারপর তার নিচে একটা গ্রাউন্ড প্লেন থাকে, উপরে মেটালিক অংশ থাকে। তার মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা আসলে এই মেটালিক অংশটার থেকে ট্রান্সমিট হয়। ঠিক আছে, তো এগুলো খুব ইয়া হয়, সাইজ খুব কম হয় অ্যান্টেনাগুলো, দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ দিস অ্যান্টেনাস। এবং ফ্যাব্রিকেশন করে তৈরি করা যায়। রিফ্লেক্টর টাইপ অ্যান্টেনা, এটা লেন্সের মতো। হ্যাঁ, আচ্ছা, আরেকটা ছিল অ্যারে অ্যান্টেনা, যেটা তোমরা ল্যাবে করছো, ইয়াগি ল্যাবে যেটা তোমাদের দেখানো হয়েছে ভিডিওতে। তো সেখানেও
ইয়াগিউদ অ্যান্টেনা আছে, অ্যাপারচার অ্যান্টেনা আছে, মানে অনেকগুলো অ্যান্টেনা মিলে, অনেকগুলো অ্যান্টেনা এলিমেন্ট মিলে একটা পার্টিকুলার কাজ যখন করে তখন, এবং একটা পার্টিকুলার রেডিয়েশন তৈরি করার চেষ্টা করে, তখন ওদেরকে একসাথে আমরা একটা অ্যান্টেনা অ্যারে সিস্টেম হিসেবে রিপ্রেজেন্ট করি। সেটা ওয়্যার অ্যান্টেনাগুলো মিলে হতে পারে, প্যাচ অ্যান্টেনাগুলো মিলে হতে পারে, অ্যাপারচার অ্যান্টেনাগুলো মিলেও হতে পারে, সবগুলো মিলে এরকম অ্যারে তৈরি হতে পারে। আর রিফ্লেক্টর হচ্ছে ডিশ অ্যান্টেনার মতো স্ট্রাকচার। এটা কই গেল ছবি? দেখ, রিফ্লেক্টর অ্যান্টেনা অ্যারে অ্যান্টেনার পরেই তো রিফ্লেক্টর ছিল। হ্যাঁ, রিফ্লেক্টর অ্যান্টেনার ছবি কই? ওই যে, এটা, হ্যাঁ হ্যাঁ, এটা রিফ্লেক্টর টাইপের অ্যান্টেনা। এই যে এদিকে তোমাদের ডিশের লাইন যেটা করছো, এরকম থাকে না তোমাদের ডিশের লাইনের সিস্টেম বা আর্ট স্টেশন, এখান থেকে অনেক দূর থেকে সিগন্যালগুলো আসে, স্যাটেলাইট থেকে মনে করো, এখানে স্যাটেলাইট আছে, সেখান থেকে আসতেছে। তো সিগন্যালগুলা ইনফিনিটির থেকে আসে, তার মানে প্যারালাল আসে, আসলে এর ফোকাসে গিয়ে সবাই মিলতে হবে। সেই ফোকাসে তুমি এখানে একটা ফিড লাইন হর্ন অ্যান্টেনার মতো লাগাই দিবা, তারপর সেখান থেকে রিসিভ করে সিগন্যাল ট্রান্সমিট, রিসিভ হবে, আবার এখান থেকে ট্রান্সমিট করলে ওই উল্টা ডিরেকশনাল সিগন্যাল যেতে পারবে। এই ধরনের প্যারাবোলিক রিফ্লেক্টর টাইপ অ্যান্টেনা আছে কিছু। আর আছে হলো, শেষেরটা হলো লেন্স টাইপের অ্যান্টেনা। এটা অপটিক্যাল লেন্সের মতোই কিছু থাকে, কিন্তু এখানে খালি ফ্রিকোয়েন্সি রেঞ্জটা ডিফারেন্স, আর স্ট্রাকচারটা ওখানে গ্লাস না হয়, এখানে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল। এই গেল। তারপরে এই চ্যাপ্টার 1-এ এগুলাই এগুলাই, এখান থেকে আর কিছু লাগবে না। এরপর আমরা চলে যাব চ্যাপ্টার 2-তে, বার্নিসের বইয়ে। চ্যাপ্টার 2-তে হচ্ছে বিভিন্ন অ্যান্টেনা রিলেটেড প্যারামিটার্স গুলো আছে। যেমন প্রথমেই যে প্যারামিটারটি আমরা ল্যাবের 7 নম্বর এক্সপেরিমেন্ট করছিলাম, ভিডিও দেখানো হয়েছিল, সেটা হচ্ছে রেডিয়েশন প্যাটার্ন। অ্যান্টেনা রেডিয়েশন প্যাটার্ন or antenna pattern is a mathematical function or graphical representation of the radiation properties of the antenna as a function of space coordinates. এই স্পেস কোঅর্ডিনেটটা তোমার এক্স, ওয়াই, জেড হতে পারে। এই স্পেস কোঅর্ডিনেটরটা থিটা হতে পারে, এবং রেডিয়েশন প্রপার্টিজ যেটা, সেটা হচ্ছে তোমার এই জিনিসগুলো হতে পারে, পাওয়ার হতে পারে, রেডিয়েশন ইন্টেন্সিটি হতে পারে, ফিল্ড স্ট্রেংথ হতে পারে, ডিরেক্টিভিটি হতে পারে, পোলারাইজেশন হতে পারে, বা নর্মালি চিন্তা করলে আমরা পাওয়ার বা ভোল্টেজকে ধরতে পারি। তাহলে তোমার মনে করো যে অ্যান্টেনাটা যদি এরকম একটা এক্স ওয়াই প্লেনে কিছু এলিমেন্টস, অ্যান্টেনা এলিমেন্টস আছে, ঠিক আছে, অ্যান্টেনা এলিমেন্টস আছে, এটা একটা অ্যান্টেনা স্ট্রাকচার তৈরি করছে। তো তারপর অ্যান্টেনাটাকে যদি তুমি এই প্লেনে রোটেট করো, তাহলে আস্তে আস্তে এখান থেকে ঘুরবে, ঘুরে আবার ব্যাক করবে। তাহলে 360 ডিগ্রি যদি মুভ করো, কোন ডিরেকশনে কত সিগন্যাল ট্রান্সমিট করছে অথবা রিসিভ করছে, কত ভোল্টেজ, কত পাওয়ার, তার একটা রেশিও, তার একটা মেজারমেন্ট হতে পারে। যদি এক্স আর ওয়াই এক্সিস ধরো, এবং এই পজিশনটাকে যদি মনে করো থিটা ইজ ইকুয়াল টু 0, তারপর অ্যান্টেনাটাকে যখন মুভ করালা, তখন এই অ্যাঙ্গেলটাকে মনে করো যদি থিটা, তাহলে, এবং এখানে যদি ইন্টেন্সিটি পেলা বা ভোল্টেজ পেলা, সেটা এখানে একটা ভ্যালু পেলা, ভি থিটা ধরে মনে করো, তাহলে ভি থিটা ভার্সেস থিটা, এটার একটা প্লট হতে পারে। সেই প্লট দুই রকম হতে পারে, এরকম একটা প্লটও হতে পারে যে ভোল্টেজ গুলো দিলা, এখানে থিটা গুলো দিলা, তাহলে এরকম একটা সিগন্যালের ইন্টেন্সিটি হতে পারে। সরি, এটা বেশি চলে গেছে, এটা না, এরকম হবে, এরকম একটা প্যাটার্ন হতে পারে। অথবা 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 হচ্ছে তুমি ওই এক্স ওয়াই এক্সিস সিস্টেমটাকেই ধরলা, এখানে যেটা ছিল এক্স আর ওয়াই, এক্স ওয়াই ধরলা, এখন ইন টার্মস অফ থিটাতে তুমি প্যাটার্নটা দিলা, তখন এরকম একটা রেডিয়েশন প্যাটার্ন আসতে পারে। তাহলে এই পয়েন্টটা হলো থিটা 0, এটা হলো থিটা 90, এটা হলো থিটা 270, সরি 180, এটা হলো 270। এরকম একটা অ্যান্টেনাটাকে ঘোরালে কোন অ্যাঙ্গেলে কত ইন্টেন্সিটি পাচ্ছ, সেগুলো দিয়ে একটা রেডিয়েশন প্যাটার্ন আমরা পেতে পারি। ঠিক আছে, এটা তোমাদের আগামীকালকের যে অ্যাসাইনমেন্ট ভার্বাল ভার্সন হবে, সেখানে হয়তো এটা থাকতে পারে, মানে এই 6-7 নম্বর এক্সপেরিমেন্টের উপর থাকবে। তারপরে হচ্ছে এটা রিলেটেড
জিনিস, এগুলো তোমাদের ক্লাসে বলা হয়েছে মেজর লোব, মাইনর লোবস, ঠিক আছে। যেদিকে ইন্টেন্সিটি বেশি থাকে সেগুলো মিলে একটা লোব তৈরি করে। তো সেগুলোর মধ্যে দুই রকম লোব থাকে, যে বেশি ইন্টেন্সিটি সবচেয়ে বেশি যেটা থাকে সেটা অংশটাকে বলা হয় মেজর লোব, এবং তার আশেপাশের এলাকায় ইন্টেন্সিটি থাকে না। তাহলে এমন একটা অংশ যে একটা ইন্টেন্সিটি বেশ হাই বহন করতেছে, কিন্তু তার ঠিক ইমিডিয়েটলি দুই পাশে বা অন্য পাশগুলোতে ইন্টেন্সিটি পাওয়া যাচ্ছে না। তো সেটাকে আমরা মেজর লোব বলবো, আর অন্যান্য লোবগুলোকে মাইনর লোব বলবো। তো আমি তো রেডিয়েশন প্যাটার্ন দেখাইছিলাম এক্স ওয়াই এর যে এক্সিসগুলো, হ্যাঁ, এক্স ওয়াই এর যে ডাইমেনশন, অ্যান্টেনাটা যেদিকে আছে, যেই প্লেনে আছে, ওই প্লেনের যে নামকরণ, সেই প্লেনটাকে বলা হয় আজিমুথাল প্লেন, ঠিক আছে। আজিমুথাল প্লেন। এখন অ্যান্টেনাটা তো আবার এই প্লেনে মনে করা আছে, এখন এটা এদিক থেকে এদিকে একটা এক্সিস আছে, জেড এক্সিস। তাহলে জেড এক্সিস বরাবর তোমার একটা রেডিয়েশন প্যাটার্ন থাকতে পারে, ঠিক আছে। এরকম হয়তো একটা রেডিয়েশন প্যাটার্ন পেলা জেড এক্সিস, ঠিক আছে। সেখানে অ্যাঙ্গেলটা হচ্ছে -90 থেকে +90 পর্যন্ত। তাহলে ওই রেডিয়েশন প্যাটার্নটাকে বলা হবে এই যে এলিভেশন প্লেন, এলিভেশন প্লেনের রেডিয়েশন প্যাটার্ন। তাহলে এরা দেখাই দিছে এক্স ওয়াই প্লেনটা হচ্ছে আজিমুথাল আর উপরেরটা হচ্ছে এলিভেশন। তাহলে রেডিয়েশন প্যাটার্ন দুইটা পার্ট বললাম, দুইটাই 2 ডাইমেনশনাল। আর আজিমুথালের টাইপ করে রেডিয়েশন প্যাটার্ন, সেটা হলো 3 ডাইমেনশনাল রেডিয়েশন প্যাটার্ন। আর বেশি ইন্টেন্সিটি কম ইন্টেন্সিটি ওগুলো দিয়ে মেজর লোব মাইনর লোব ঠিক হচ্ছে। তারপরে চলে যাই লোব নিয়ে ব্যাখ্যা করছে, এগুলো আমি ইয়েতে বলছি, ল্যাব ম্যানুয়ালে বলা আছে, নো প্রবলেম, ওখান থেকে দেখে নিবা, আর এখানে বইয়েতে লেখা আছে। তারপর 3 ধরনের অ্যান্টেনা ক্লাসিফিকেশন, আরেকটা টাইপ ছিল আইসোট্রপিক, ডিরেকশনাল এবং ইউনিডিরেকশনাল অ্যান্টেনা। আইসোট্রপিকটা ছিল এটা যে বালানিসের 2.2.2 is a hypothetical lossless antenna having equal radiation in all directions. তো এটার মূল জিনিস হচ্ছে এটা লসলেস এবং সব দিকে রেডিয়েশন সমান। ব্যাস, দ্যাটস, এই দুইটা পয়েন্ট মনে রাখলেই হবে। এটা হচ্ছে আইসোট্রপিক। তারপরে আরেকটা ছিল ডিরেকশনাল অ্যান্টেনা, সেটারও সংজ্ঞা বলা হয়েছে অ্যান্টেনা ইজ ওয়ান হ্যাভিং দ্য প্রপার্টি অফ রেডিয়েটিং অর রিসিভিং ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভস মোর ইফেক্টিভলি ইন সাম ডিরেকশন দেন ইন আদার্স। কোন একটা পার্টিকুলার ডিরেকশনে বেশি ইন্টেন্সিটি সিগন্যাল রিসিভ করছে, কিন্তু অন্য ডিরেকশনে সে কম রিসিভ করছে, এরকম একটা সিচুয়েশন। তো সেটাকে আমরা বলবো ডিরেকশনাল অ্যান্টেনা। আর আরেকটা ছিল ওমনি ডিরেকশনাল অ্যান্টেনা, সেটা হচ্ছে essentially non-directional pattern in a given plane and directional pattern in orthogonal plane, ঠিক আছে। তো একটু আগে যে আজিমুথাল বললাম, তো আজিমুথালের দিক হয়তো সে নন ডিরেকশনাল প্যাটার্ন আছে, কিন্তু অর্থোগোনালের ডিরেকশনাল একটা নেচার আছে এলিভেশন প্লেনে। সে ধরনের অ্যান্টেনা দুই দিকে দুই রকম যদি হয়, দুইটা প্লেনে, তাকে আমরা বলতে পারি ওমনি ডিরেকশন। দুই রকম মানে একটা অবশ্যই নন ডিরেকশনাল হইতে হবে, অন্যটা ডিরেকশন হইলে তখন তাকে ওমনি ডিরেকশনাল অ্যান্টেনা বলতে পারি। এই তিনটা টাইপ রেডিয়েশন প্যাটার্ন দিয়ে ডিফাইন হচ্ছে। তারপরে ফিল্ড রিজিয়নস, অ্যান্টেনার কত কাছে তুমি আসো, সিগন্যালের স্ট্রেংথটা তার উপর ডিপেন্ড করবে, এবং সবচেয়ে কাছের রিজিয়নগুলোকে বলা হয় নিয়ার ফিল্ড রিজিয়ন। নিয়ার ফিল্ড রিজিয়নের মধ্যে দুটো আছে, একটা হচ্ছে রিঅ্যাক্টিভ নিয়ার ফিল্ড, যখন রিঅ্যাক্টিভ ইয়েটা ফিল্ডটা প্রিডমিনেট করে। আরেকটা হচ্ছে রেডিয়েটিং নিয়ার ফিল্ড, যখন রেডিয়েটিং ফিল্ডটা তোমার ডমিনেট করে, রেডিয়েশন ফিল্ডটা প্রিডমিনেট করে, ঠিক আছে। তো এদের মধ্যে তোমার এই যে রেঞ্জ আছে, তিনটা রেঞ্জ। এটা হচ্ছে তোমার 0.6 টু √d³ তো ডিটা হচ্ছে অ্যান্টেনার ডাইমেনশন, হ্যাঁ, অ্যান্টেনার যে এলিমেন্টগুলো তাদের প্রস্থ বা ডাইমেনশনটা বলতে পারো। আর এর চেয়ে কম হলে, এটা হচ্ছে বর্ডার লাইনটা, এর চেয়ে কম হলে সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ নিয়ার ফিল্ড, এই জায়গাটা হচ্ছে রিঅ্যাক্টিভ নিয়ার ফিল্ড বলতে পারো। এটার থেকে তারপরে আর একটা রিজন পর্যন্ত যাবে, সেটাকে বলা হবে রেডিয়েটিং নিয়ার ফিল্ড অথবা ফ্রেসনেল রিজন, এটাকে বলা হয়। এই দুজনই হচ্ছে নিয়ার ফিল্ড রিজন থাকে। আর আর হচ্ছে অ্যান্টেনার থেকে কত দূরে, মানে এখানে বলা হয়েছে যে 8টা,
যে ডিস্টেন্স আর, মানে অ্যান্টেনার খুব কাছে এই 0.62 এই পর্যন্ত হচ্ছে নিয়ার রিঅ্যাক্টিভ নিয়ার ফিল্ড। আচ্ছা, ল্যামডাটা হলো তোমার ওয়েভ লেংথ, যে সিগন্যালটা পাঠাচ্ছ ম্যাকওয়েভ সিগন্যাল, এসি সিগন্যাল, তার তো একটা ফ্রিকোয়েন্সি থাকে এবং তার একটা ভেলোসিটিও থাকে। তাহলে ভি বাই এফ করলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে ল্যামডা। এরপরে ফাইনাল রিজনটা হচ্ছে ফ্রাউনহফার রিজন। সেই ফ্রাউনহফার রিজনটা হচ্ছে সেটার একটা ডাইমেনশনস আছে, সেই ডাইমেনশনসটা হচ্ছে আর স্মলার দেন এই যে 2d স্কয়ার বাই ল্যামডা। এটা ছিল 0.62 d কিউব বাই ল্যামডা রুট ওভার আর 2d স্কয়ার বাই ল্যামডা। তাহলে ওটা হচ্ছে আরেকটু পরে থাকে। এইটা হচ্ছে দ্বিতীয় ডিস্টেন্সটা, এটা হচ্ছে 2d স্কয়ার বাই ল্যামডা। এরপরে যে রিজনটা সেটা হচ্ছে ফ্রাউনহফার রিজন, সংক্ষেপে লিখছি ফ্রাউনহফার। ফ্রাউনহফার রিজন তারপরে। তাহলে ফিল্ড রিজনগুলো নিয়েও তোমাদের জিজ্ঞেস করতে পারে যে কি ধরনের রিজনগুলো আছে। এই এটা গেল, এবং সেটার একটা সুন্দর ছবি আছে। এটা অ্যান্টেনার ডাইমেনশনসটা যে ডিটা বোঝানো হয়েছে, ফিল্ড ডিস্ট্রিবিউশনটা দেখানো হয়েছে, ফ্রেসনেলেরটা দেখানো হয়েছে, ফ্রাউনহফারেরটা দেখানো হয়েছে। এদিকে ফার ফিল্ড রিজন। এই তারপরে এখানে আর কি সংজ্ঞা, রেডিয়েশন পাওয়ার ডেন্সিটি লাগবে না। বিম ওয়াইড, এটা হচ্ছে তোমাদের বলা হয়েছিল যে অ্যান্টেনার যে রেডিয়েশন প্যাটার্ন আমি একটু আগে দেখালাম, এটা যদি তোমার রেডিয়েশন প্যাটার্ন হয় এরকম কিছু একটা আছে, মনে করো রেডিয়েশন প্যাটার্নটা, তাহলে এইখানে তোমার ম্যাক্সিমাম ইন্টেন্সিটি মনে করো আসতেছে আই, আই থেকে এখানে হচ্ছে 3 dB কম, আই মাইনাস 3 dB তে দুটো আলাদা পজিশন পাচ্ছে। তো এইটার একটা অ্যাঙ্গেল আছে এখানে এবং এটার একটা অ্যাঙ্গেল আছে, ঠিক আছে। তুমি যদি শুরু থেকে ধরো, মনে করো এটা হলো θ1, শুরু থেকে ধরলে ওটা হলো θ2, তাহলে বিম ওয়াইড হচ্ছে অ্যাঙ্গুলার সেপারেশন বিটুইন দ্য টু 3 dB পয়েন্ট, 3 dB এটা। তো তার মানে হচ্ছে θ2 থেকে θ1 বাদ দিবা। এখানে ছবি দেখা যায় মনে হচ্ছে θ2 মনে করো আসছে 120 ডিগ্রি, θ1 আসছে 60 ডিগ্রি, তাহলে 120 মাইনাস 60, ঠিক আছে। এই যে ডিগ্রির ডিফারেন্সটা বিটুইন 2-3 dB পয়েন্টস, এটাকে আমরা বলবো বিম ওয়াইড। এটা হচ্ছে 100, তোমার ওটা আসবে 60 ডিগ্রি। এটা এক এক জায়গায় এক এক রকম আসতে পারে, এটা নামকরণটা এইভাবে হয় হাফ পাওয়ার বিম ওয়াইড। 3 dB কম হওয়াটাকে হাফ পাওয়ার বলে। তো হাফ পাওয়ার বিম ওয়াইড হিসাবে আমরা এদেরকে ডিফাইন করতে পারি। তো এটার এক ছবি টবি তোমাদের দেখানো হয়েছে, কোথায় ছবিটা মানে আগের পেজে ছিল, না এখানেই ছিল। হাফ পাওয়ার বিম ওয়াইড দেখানো হয়েছে, এরকম ফুল নান বিম ওয়াইড আছে। হাফ পাওয়ার বিম ওয়াইডের ইয়েটা হচ্ছে দুইটা 3 dB পয়েন্টের মধ্যে ডিফারেন্স। আর হাফ ফুল নাল বিম ওয়াইড হচ্ছে, নাল মানে হচ্ছে জিরো, এখানে প্রথম জিরোটা আসছিল, এখানে দ্বিতীয় জিরোটা আসছিল। তাহলে এদের মধ্যকার অ্যাঙ্গুলার সেপারেশন, এদের মধ্যকার অ্যাঙ্গুলার সেপারেশন, সেটাকে বলা হয় ফার্স্ট নাল বিম ওয়াইড, এফ এন্ড বি ডাব্লিউ। যদি একটু শব্দ টব্দগুলো একটু ভিন্ন করলেও আসলে বুঝতে পারবো না। গেল, তারপর ডিরেক্টিভিটি অফ দ্য অ্যান্টেনা, এটাও আমি ল্যাবের ম্যাম ডিসকাস করেছি যে ডিরেক্টিভিটি অফ অ্যান অ্যান্টেনা ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ রেডিয়েশন ইন্টেন্সিটি, রেডিয়েশনের যে ইন্টেন্সিটি আই অথবা ইউ in a given direction from the antenna to the radiation intensity averaged over all directions. তো রেডিয়েশন ইন্টেন্সিটি যদি তুমি জানো, তাহলে কোন ডিরেকশনে কতগুলা ইন্টেন্সিটি কত সেটা জানবা। তুমি মনে করো এন সংখ্যক ডাটা নিয়েছো, এন সংখ্যক অ্যাঙ্গেলের ইন্টেন্সিটি বের করছো, তাহলে তোমার সামেশন অফ আই যে মনে করো সব ইন্টেন্সিটি গুলা নিবা, আর জে ইজ ইকুয়াল টু 1 থেকে এন, তাকে এন দিয়ে ভাগ করবা, তাহলে কি পাবো তুমি ইন্টেন্সিটি অ্যাভারেজ। এখন ডিরেক্টিভিটি কাকে বলবে? ডিরেক্টিভিটি হচ্ছে ডিরেক্টিভিটি অফ অ্যান অ্যান্টেনা ইজ দ্য রেশিও অফ দ্য রেডিয়েশন ইন্টেন্সিটি ইন এ গিভেন ডিরেকশন। তো তার মধ্যে কোন একটা ডিরেকশনের ইন্টেন্সিটি মনে করো I5, আর এভারেজটা মনে করো I এভারেজ, তাহলে I5 আর I এভারেজের রেশিওটাকে
বলা হবে ডিরেক্টিভিটি। এইভাবে একটা ডেফিনেশন দিতে পারো। আর ওরা যেটা দিয়েছে ম্যাথমেটিক্যালি সেখানে ওরা ইউ বলছে, আর ওই পার্টিকুলার ডিরেকশন ইন্টেন্সিটি ইউ, আর অ্যাভারেজটাকে বলছে ইউ নট। ইউ নটটাকে আবার ডিফাইন করছে ইউ নট ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ বাই সরি পি র্যাড বাই 4 পাই, এভাবে ডিফাইন করা হয়েছে। The average radiation intensity is equal to the total power radiated divided by power 4 pi. টোটাল পাওয়ার রেডিয়েট কিভাবে, তোমার এনটা যদি এখানে মাঝখানের পয়েন্টে আছে, সে যে পাওয়ারটা রেডিয়েট করতেছে সেটা আসলে 3 ডাইমেনশনালি ছড়াই যাচ্ছে। এখানে যদি তুমি পাওয়ারটা ছাড়ো তাহলে টোটাল পাওয়ারটা এভাবে ছড়াচ্ছে। 3 ডাইমেনশনাল অ্যাঙ্গেল, নর্মাল 2 ডাইমেনশনাল অ্যাঙ্গেল হচ্ছে তোমার ডিগ্রি, তার মানে এই 2i স্কয়ার মধ্যে কিন্তু টোটাল পিটিটা ছড়াচ্ছিল। তাহলে 2 ডাইমেনশনালে যদি ছড়াতো, 3 ডাইমেনশন না ছড়াতো, পিটি বাই 2i স্কয়ার হতো, পিটি বা পি র্যাড বাই 2i স্কয়ার। কিন্তু 3 ডাইমেনশনাল যদি হচ্ছে, সেখানকার সলিড অ্যাঙ্গেল যেটা, এটা হচ্ছে নর্মাল অ্যাঙ্গেল, যেটা দুইটা রেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল, আর 3 ডাইমেনশনাল ম্যান হচ্ছে দুটা প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল। ওই ওই যে সলিড অ্যাঙ্গেলটা, সলিডটা আবার ভ্যারি করে 4 পাই পর্যন্ত, 27 ডিগ্রি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমার পি বাই 4 পাই করে তোমার অ্যাভারেজটা বের করবে। হ্যাঁ, আমি তো দেখালাম I1 গুলা করে যোগ করে n দিয়ে ভাগ করে ফাংশনটা যে এখান থেকে বেরোচ্ছে এটা হিসাব করে নিবে, আর অ্যাঙ্গেল তো 4 পাই জানেই, কাজে 4 পাই দিয়ে ভাগ করে পিরিয়ড এভারেজটা বের করবে। এটা ডিরেক্টিভিটির সংজ্ঞা। তারপরে হচ্ছে আরেকটা আছে, যে ডিরেকশন যদি কোনো স্পেসিফাইড না থাকে, তাহলে আমরা ডিরেক্টিভিটি বলতে ম্যাক্সিমাম রেডিয়েশনকে ওই অ্যাভারেজ দিয়ে ভাগ দিব, আর কিছু না। এখানে হচ্ছে যে কোনো ডিরেকশনে স্পেসিফাই করা থাকলে ওই ডিরেকশনের ইন্টেন্সিটি দিয়ে উপরে রাখবো আর নিচে রাখবো অ্যাভারেজটা। আর যদি বলে পার্টিকুলার কোনো ডিরেকশন যদি বলা থাকে তাহলে উপরেরটা করবো, আর যদি কিছুই বলা না থাকে আমরা ম্যাক্সিমাম রেডিয়েশনটা ধরবো, তাকে ওই অ্যাভারেজ দিয়ে ভাগ করবো। এটা একটা ডেফিনেশন। এখানে আর কিছু লাগতেছে না, আমরা চলে যাচ্ছি পেজগুলো পার হয়ে গিয়ে। এখানে আর একটা সংজ্ঞা আছে ডিরেক্টিভিটির, মানে এইটার কথা মনে বলছি। হ্যাঁ, এই জিনিসটা আবার দেখবা, এটা হচ্ছে পেজ নাম্বার 151। ঠিক আছে, পেজ নাম্বার 51-তে আবার একটু যাবা, সেখানে ডিরেক্টিভিটির আরেকটা তোমার ফর্মুলা দেখবা। সেটা হচ্ছে এই দুটা ফর্মুলা আছে এখানে, যে 4 পাই ডিভাইডেড বাই ওই দুইটা ব্যান্ড ওয়াইড। তোমার অ্যান্টেনা রেডিয়েশন প্যাটার্ন যদি এরকম হয়, হ্যাঁ, এটা হচ্ছে মনে করো আজিমুথাল প্লেনে রেডিয়েশন প্যাটার্ন দেখছো, তো সেখানে একটা তুমি বিম ওয়াইড পেয়েছো। ঠিক আছে, আবার এলিভেশন প্লেনে আরেকটা রেডিয়েশন প্যাটার্ন পেয়েছো মনে করো, সেখানেও তুমি একটা বিম ওয়াইড পেয়েছো। এই দুইটা বিম ওয়াইড, এটাকে মনে করো বিম ওয়াইড 2, এটাকে মনে করো 1, তাহলে বিম ওয়াইড 1 আর বিম ওয়াইড 2 আর উপরে 4 পাই, এই রিলেশন দিয়েও আমরা ডিরেক্টিভিটি মেজার করতে পারি। তো দিস ইজ অ্যানাদার টাইপ। এইভাবে ডিরেক্টিভিটির অনেকগুলা ডেফিনেশন আমরা দেখলাম। এরপরে চলে যাব, মানে আমরা এখন চলছি অ্যান্টেনা রিলেটেড প্যারামিটারগুলো সম্পর্কে। প্যারামিটারগুলো শেষ করে, এগুলো আর দরকার নাই, এগুলো দরকার নাই। আমরা ডিরেক্টিভিটির সাথে পরে আসছিল এফিসিয়েন্সি এবং গেইন মনে হয়। বুঝতে হবে একটু কোথায় আছে গেইন। ও আচ্ছা, এফিসিয়েন্সি এবার আসছে। এফিসিয়েন্সিটা দেখবা ইয়ার বইয়ের কি নাম, বার্নানিসের বইয়ের 2.8-এ। এফিসিয়েন্সি জানা মানে আউটপুট বাই ইনপুট, এটা জানো। কাজে সেখান থেকে এখানে কি কি, মানে তার মানে আউটপুট বাই ইনপুট মানে মাঝখানে লস। কি কি লস হয়, কন্ডাক্টর গুলা, অ্যান্টেনার কন্ডাক্টরের মধ্যে লস হতে পারে, ডাইইলেকট্রিকে লস হতে পারে, আর ওই যে রিফ্লেকশন হচ্ছে সেখানে একটা লস হতে পারে। ঠিক আছে, তাহলে এই লস গুলা কাউন্ট করে নিলে তোমার এফিসিয়েন্সি হচ্ছে তিনটা এফিসিয়েন্সির গুণফল। মানে রিফ্লেকশনের জন্য লস ধরলে একটা এফিসিয়েন্সি থাকবে রিফ্লেকশন এফিসিয়েন্সি,
কন্ডাকশন লসের জন্য একটা কন্ডাকশন এফিসিয়েন্সি, আর ডাইলেকট্রিকের জন্য একটা এফিসিয়েন্সি ডাইলেকট্রিক, তিনটা গুণ করে আমরা টোটাল এফিসিয়েন্সি বের করবো। এটা আমাদের ল্যাবে দেখানো হয়েছে। আরেকটা হচ্ছে গেইন। গেইন হচ্ছে, এটা দেখো সংজ্ঞাটা, এটা হচ্ছে বার্নলিসের বইয়ের পরের অংশ, পেজ 66 পাবা। গেইন অফ অ্যান অ্যান্টেনা is defined as the ratio of intensity, আগের মতো intensity in a given direction, এটাও ঠিক আছে, to the radiation intensity that would be obtained if the power accepted by the antenna were radiated isotropically. তো ডিফারেন্সটা হচ্ছে নিচে অ্যাভারেজ টার্ম না, এখন হচ্ছে যদি এই তো স্মার্ট সিগন্যাল, এটা হচ্ছে তোমার ইনপুট পাওয়ার দিচ্ছ, এই যে ইনপুট পাওয়ারটা সেটা হচ্ছে পাওয়ার অ্যাকসেপ্টেড, তাহলে পাওয়ার অ্যাকসেপ্টেড বাই দ্য অ্যান্টেনা যেটা, সেটা সব দিকে যদি সমানভাবে রেডিয়েট করতো আইসোট্রপিক্যালি, তাহলে সেখান থেকে আমরা যে জিনিসটা পেতাম সেই পাওয়ার অ্যাকসেপ্টেড অ্যান্টেনা রেডিয়েটেড আইসোট্রপিক্যালি, হ্যাঁ, তখন যে রেডিয়েশন ইন্টেন্সিটি পেতাম সেই ইন্টেন্সিটিটা, ঠিক আছে। তাহলে এটাকে যদি মনে করো আই আই বললাম, আগের বার তো আই অ্যাভারেজ বলছিলাম, এটা মনে করো আই আই আইসোট্রপিক্যালি যদি রেডিয়েট করতে পারতো, আর যে কোনো ওই ডিরেকশনের আই, এদের রেশিওটাকে আমরা বলবো গেইন, অ্যাভারেজ না। The radiation intensity corresponding to isotopic radiated power is equal to the power accepted by the antenna by 4 pi, আগের মতোই 4 pi, আগের বার ছিল p rad by 4 pi, এবার হচ্ছে p in by 4 pi, that is the difference, আর ওই ইন্টেন্সিটি কিন্তু আগের মতোই আছে, একটু হালকা ডিফারেন্স আছে, বুঝে জিনিসটা ইয়ে করলাম। আচ্ছা, তারপরে এখানে গেল, এগুলা আর লাগছে না, এগুলা আমরা স্কিপ করে যাব, বিম এফিসিয়েন্সি লাগবে না। ব্যান্ড ওয়াইড টার্ম হলো ব্যান্ড ওয়াইড, এটা হচ্ছে বার্নলিসের বইয়ের 2.11-তে আমরা ব্যান্ড ওয়াইডে যাব। ব্যান্ড ওয়াইডটাও সোজা, এটা তোমরা তো বহু কমিউনিকেশন সিস্টেমে জানো, যে সিগন্যালটা যদি ফ্রিকোয়েন্সি রেসপেক্টে রেডিয়েটেড সিগন্যালের ইন্টেন্সিটি গুলো দেখো, তাহলে ম্যাক্সিমাম যেটা পাবা ভোল্টেজ, যদি দেখো ভোল্টেজ তার থেকে 3 dB কম, তো সেখানে মনে করো একটা ফ্রিকোয়েন্সি f1 আর একটা ফ্রিকোয়েন্সি f2, আর সেন্ট্রাল ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা মনে করো f0, তাহলে f1 আর f2 এর মধ্যে যে ডিফারেন্সটা, দ্যাট ইজ দ্য ডেল এফ, এই ডেল এফটাই হচ্ছে বিম ওয়াইড, আর কিছু না। ইনি ব্যান্ড, সরি, সেটা হচ্ছে ব্যান্ড ওয়াইড। বিম ওয়াইডটা হচ্ছে অ্যাঙ্গুলার সেপারেশন বিটুইন 2-3 dB পয়েন্টস, আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি সেপারেশন বিটুইন 2-3 dB পয়েন্টস, তাহলে এটা ফ্রিকোয়েন্সি আর ওটা হচ্ছে অ্যাঙ্গেল, এভাবে জিনিসটা মনে রাখবে। ওটা রেডিয়েশন প্যাটার্ন থেকে আসছে, আর এটা যে ফ্রিকোয়েন্সি রেসপন্স থেকে আসতেছে। এই পোলারাইজেশন তো অনেকবার বলা হয়েছে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এইটা। তারপরে এখানে আমরা পোলারাইজেশন নিয়ে এই জায়গায় আর ডিটেলস যাব না, এখানে আমার মনে হয় আর কিছু নাই। চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2, চ্যাপ্টার 1-এ হচ্ছে অ্যান্টেনা বেসিক এবং ক্লাসিফিকেশন এবং নিয়ার ফিল্ড রিজিয়ন, আইসোটোপিক অ্যান্টেনা, এই সমস্ত। আর চ্যাপ্টার 2-তে হচ্ছে অ্যান্টেনা রিলেটেড প্যারামিটার, যেমন মধ্যে রেডিয়েশন প্যাটার্নটা হচ্ছে মেইন, বিম ওয়াইড, ব্যান্ড ওয়াইড, মেজর লোব, মাইনর লোব, এগুলো হচ্ছে ওখানকার মেইন টপিকস, এবং তোমার ডিরেক্টিভিটি, গেইন, এফিসিয়েন্সি, এগুলো ছোট ছোট জিনিস। এখানে আরেকটা ইকুয়েশন আছে, ফ্রিজ ট্রান্সমিশন, এটা অবশ্য তোমরা এখান থেকেও দেখতে পারো, এটা ল্যাব ম্যানুয়াল থেকেও দেখতে পারো, ওখানে ইনভার্স স্কয়ার ল ছিল ল্যাব ম্যানুয়ালে, তাই না? তো ল্যাব ম্যানুয়াল থেকে দুটো জিনিস একটু দেখবা, একটা হলো ইনভার্স স্কয়ার ল, এটা পুরোপুরি ল্যাব ম্যানুয়াল দেখলেই হবে, ইনভার্স স্কয়ার ল। আর আরেকটা দেখবা হচ্ছে যে ফ্রিজ রেডিয়েশন ট্রান্সমিশন ইকুয়েশন, এটাও ল্যাব ম্যানুয়ালে আছে, প্লাস এখান থেকেও দেখতে পারো। এখানে যেটা যে ধরা হয় যে অ্যান্টেনা ইনভার্স স্কয়ার লতে যেটা ধরা হয় যে ইন্টেন্সিটি যেটা থাকে সেটা ডিভাইডেড বাই 4 পাই আর স্কয়ার ছিল ওদের নাকি, হ্যাঁ এরকম একটা অ্যান্টেনা থেকে ডিসটেন্স যত বাড়বে তাই ইনভার্স স্কয়ারলি স্কয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল হবে রিসিভ সিগন্যালটা, এটা যদি পাওয়ার ট্রান্সমিট হয় তাহলে রিসিভ পাওয়ারটা হবে এটা। আর তোমরা যখন ফ্রিজ ফর্মুলা ধরবা তখন যে অ্যান্টেনাগুলো আছে এগুলো অ্যান্টেনাগুলোর মধ্যে একটা গেইন একটা টার্ম আছে, ট্রান্সমিটিং অ্যান্টেনার একটা গেইন থাকবে, রিসিভিং অ্যান্টেনারও গেইন থাকবে। তো ওই গেইন গুলাকে যদি ইনক্লুড করো
তখন পুরো সিস্টেমটার মধ্যে এই যে 4πr² ফর্মুলার মধ্যেই একটু ভ্যারিয়েশন আসবে। এখানে তোমার ওই যে গেইন গুলো ঢুকবে পিটির সাথে। অ্যান্টেনা ট্রান্সমিটিং অ্যান্টেনার গেইন হচ্ছে জিটি, রিসিভিং অ্যান্টেনার গেইন হলো জিআর। এগুলো ঢুকবে, ঢুকে ঢুকে তখন ইকুয়েশনের মধ্যে মডিফিকেশন আসবে। হ্যাঁ, তো এটা আসলে তখন আমরা ফ্রিজ এই যে গেইন 10 ঢুকে এরকম একটা ইকুয়েশন আসবে। এটা হচ্ছে ট্রান্সমিটেড রিসিভার এরকম বোঝায়। তো এখান থেকে দেখে তুমি দেখবে, এটা তুমি ল্যাব ম্যানুয়ালটাই পড়ো, সমস্যা নাই। তারপর রাডার রেঞ্জ ইকুয়েশনটা আমি যদি রাডার পড়ানোর সুযোগ পাই তখন এটা দেখাবো, আপাতত এটা স্কিপ করছি। টাইম প্রায় শেষ হয়ে আসছে। রাডার শেষ করলে আমি দেখি একটু জোরে যাই। আমার মনে হয় এখানে আর কিছু লাগবে না, এগুলো টপিকস হিসাবে আবার আমি তোমাদের লিস্ট দিয়ে দিব। তারপর অ্যান্টেনার যে চ্যাপ্টার 3 এটা লাগবে না, বালানিসের চ্যাপ্টার 1-2 গেল, সেখানে স্পেসিফিক কিছু টপিকস মেনশন করলাম। নেক্সট দিন যেটা শুরু করব আমরা সেটা হচ্ছে লিনিয়ার ওয়্যার অ্যান্টেনা। তো লিনিয়ার ওয়্যার অ্যান্টেনা এখানে কিছু বৈশিষ্ট্য আছে, এটা হয়তো আজকে যদি সুযোগ পাই স্টার্ট করে যাব। এখন তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। বালানিসের বইটার সফট কপি কি দেওয়া যাবে? সফট কপি তো দেওয়া আছে গুগল ক্লাসরুমে, দেই নেই? না স্যার, দেন না। না স্যার, বানারসিরটা দেয়া নেই স্যার। আচ্ছা তাহলে আমি দিয়ে বালানিসেরটা আচ্ছা দিয়ে দেবো, আজকে দিয়ে দেবো। আচ্ছা স্যার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রোল কল করি। রোল 1 13 প্রেজেন্ট স্যার। 28 প্রেজেন্ট স্যার। 37 39 45 Present, sir. 50 Present, sir. 53 ইয়েস স্যার। 60 ইয়েস স্যার। 67 73 ইয়েস স্যার। 90 94 ইয়েস স্যার। 95 97 ইয়েস স্যার। 106 114 Present, sir. 119 Yes, sir. 125 ইয়েস স্যার। 131 Yes, sir. Present. জি 141 স্যার আসসালামু আলাইকুম। প্রেজেন্ট। থ্যাংক ইউ 150 Present, sir. 52 প্রেজেন্ট স্যার। 60 77 80 Present, sir. 84 85 86 92 99 প্রেজেন্ট স্যার। 205 ইয়েস স্যার। 208 স্যার 185। আচ্ছা 1 স্যার 41। 141 না শুধু 41? স্যার 41, শুধু 41। শুধু 41 তা স্যার শুধু 41 ডাকি নাই তো ভাই। ও আচ্ছা 82 ইয়েস স্যার। শুধু 41 প্রেজেন্ট ফিরোজ ফিরোজ দীপ শারিয়ার, প্রেজেন্ট স্যার। তারপরে বোস্তামি বাইজিদ, তারপর মাহমেদ মঞ্জুরুল, প্রেজেন্ট স্যার। তারপর ইন্দ্রজিৎ, মাইনুল, স্যার মাইনুল স্যার। তারপরে শাহ ফাহাদ, ইয়েস স্যার। সিফাত জুবায়ের, ইয়েস স্যার। রাশেদ শারিয়ার, ইয়েস স্যার। ইমামুল, ঐশী বড়ুয়া। Present, sir. ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আগামী মঙ্গলবার দেখা হচ্ছে আর আমি এটা আপলোড করে স্যার হ্যাঁ বলো। স্যার 106 স্যার, নেটওয়ার্ক গেছিল কথা। নেটওয়ার্ক ছিল 106, ঠিক আছে। আর Sir, 208. 208, ঠিক আছে দিলাম, শেষ করলাম। স্যার 185 মানে দিছি